হ্যালো, ওয়েলকাম টু বিএসসিসিআই কম্পিটিটিভ। প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আমাদের কিন্তু বেশ কয়েকটা বিষয় সম্পর্কে পড়াশোনা করতে হয়। তো তার মধ্যে যে বিষয়টার পরিধি বেশ বড়সড় এবং প্রচুর তথ্যের ভিড় থাকে যে বিষয়ে, সেটা হচ্ছে ইতিহাস। আজকে সেই আহ, ইতিহাস বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং এই আলোচনায় আমি দেখানোর চেষ্টা করব যে ইতিহাসে কনসেপ্ট ক্লিয়ার থাকলে যে কোনো প্রশ্নের উত্তর করা কতটা সহজ। আর তার সাথে অবশ্যই আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে মনে রাখতে হবে, তার কনসেপ্টটা ক্লিয়ার ঠিক কিভাবে হবে, আমরা কতটা পড়বো, কতটা ছাড়বো এবং কি কি ট্রিক দিয়ে আমরা মনে রাখবো, সবটাই কিন্তু বোঝানোর চেষ্টা করব। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা দে আজকে তোমাদের সাথে আমি চেষ্টা করছি প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ বিষয় ইতিহাসের সমাধান করতে। তো প্রথমেই দেখে নেব যে আজকে আমরা ঠিক কি টপিকটা নিয়ে আলোচনা করছি। তো আধুনিক ভারতের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ পর্ব হচ্ছে 1857 মহাবিদ্রোহ। এই মহাবিদ্রোহ বলা যায় একটা মাইলস্টোনের মতো। কেন বলছি মাইলস্টোন? কারণ এই ঘটনার আগে এবং পরে এবং এই ঘটনাটা সেই টাইমের পুরো রাজনৈতিক পরিস্থিতিকে কিভাবে আন্দোলিত করেছিল এবং প্রচুর প্রচুর নিয়মের পরিবর্তন এনেছিল, সেটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করব। প্রথমেই বলি যে এই মহাবিদ্রোহ, যেটা সালটা কিনা 1857, আমরা তার আগে একটুখানি জানবো যে এই 1857 সালটার গুরুত্ব। প্রথমেই আমি বলবো তোমরা একটু 100 বছর ফিরে যাও, পেছনে যাও, অর্থাৎ কিনা 1757। 100 বছর যদি আমরা পেছনে চলে যাই 1857 থেকে, তাহলে আমরা যে ঘটনাগুলো দেখতে পাই তার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পলাশির যুদ্ধ। এই পলাশির যুদ্ধ থেকে কিন্তু ভারতবর্ষের ইতিহাসে ব্রিটিশদের একটা ভীষণ রকমভাবে জয়যাত্রার যে রোষ, সেটা কিন্তু অনেক বেশি গতি পেয়েছিল। কারণ 1757 আগেও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে ছিল, কিন্তু এই পলাশির যুদ্ধে সিরাজকে হারিয়ে দেওয়া এবং তার পরবর্তীকালে বক্সার যুদ্ধে জয়লাভ করার ফলে এই ভারতবর্ষের মাটিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বিজয় কেতন, সেটা বোধহয় আরো সুন্দরভাবে উঠতে শুরু করেছিল। এবার এইভাবে 100 বছর তাদের রাজত্ব চলল। কিসের রাজত্ব? না, তারা চাইছিল ভারতবর্ষের মানুষদের ওপর রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করতে এবং ভারতের অর্থনীতিকে শোষণ করতে, নিজেদের কন্ট্রোলের মধ্যে রাখতে। তো এই যে 1757 থেকে 1857, এই 100টা বছর ধরে কিন্তু এই প্রসেসটা চলছে, যার ফলে মানুষ প্রতিদিন নিপীড়িত, নিগৃহীত এবং শোষিত হয়ে যাচ্ছে। তার জন্য মানুষের ভেতর ভেতর তৈরি হচ্ছে প্রচুর ক্ষোভ, অসন্তোষ, রাগ, সবকিছু। এবং এই বিষয়টা থেকে কিন্তু ভারতবর্ষের কোনো স্তরের মানুষই প্রায় মুক্তি পায়নি, মানে কম বেশি সবাই এটার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তো ঠিক 100 বছর বাদে গিয়ে আমরা দেখছি কি, মহাবিদ্রোহ, অর্থাৎ কিনা এই এত শোষণ, নিপীড়ন, এই সব কিছুর থেকে মুক্তির জন্য একটা বড় সড়ো সংগ্রাম, বড় সড়ো লড়াই বলতে পারি। কেমন? তাহলে কি এর আগে কোনো লড়াই হয়নি? হ্যাঁ, এর আগেও ছোটখাটো অনেক বিদ্রোহ হয়েছে, কৃষক বিদ্রোহ, উপজাতি বিদ্রোহ, অনেক কিছু হয়েছে, কিন্তু মহাবিদ্রোহ একটা আহ প্রস্তর ফলক, যেটা কিনা একটা যুগকে নির্দেশ করছে। কিরকম যুগ? না, এতদিন পর্যন্ত, মানে সেই পলাশির সময় থেকেই বলো বা যেদিন থেকে ইংরেজরা ভারতে, ইংরেজ বলবো না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন থেকে ভারতে তাদের রাজত্ব শুরু করেছে বা তাদের কাজকর্ম শুরু করেছে, তখন থেকে নিয়ে এই 1857 মহাবিদ্রোহের পর্যন্ত আমরা দেখেছি যা কিছু করছে সেটা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি করছে। কেমন? এই যে মহাবিদ্রোহ যেটা ঘটলো, এই বিদ্রোহটা সম্পর্কে বলার আগে আমি এর রেজাল্টটা বলবো। কারণ এই রেজাল্টটা না বললে, আমি এই যে বারবার বলছি এটা একটা বিশাল বড় একটা মাইল ফলকের মতো, কেন সেটা আমি বোঝাতে পারবো না। তো এই যে মহাবিদ্রোহ হলো,
অবভিয়াসলি ইংরেজদের বিরুদ্ধে এই বিদ্রোহ, যে বিদ্রোহে আমরা ভারতীয়রা কিন্তু হেরে গেলাম, ঠিক আছে, আমরা পরাজিত হলাম। কেমন? তো এই যে পরাজয়, এর ফলে কি হলো তোমরা মাথায় রাখবে, এই 1857 যখন মহাবিদ্রোহ হচ্ছে, তখনও কিন্তু দিল্লিতে মুঘল শাসন চলছিল, তখনও মুঘল শাসন রয়েছে। অর্থাৎ কিনা দিল্লির যে সিংহাসন, সেখানে কিন্তু মুঘল সম্রাটরা সেই আকবর বাবরের টাইমে যেরকম একজন সম্রাটের পর আরেকজন সম্রাট সিংহাসনে বসতো, ঠিক সেইভাবেই কিন্তু সেই পালাবদলটা কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে। এদিকে আমরা তারই মধ্যে দেখছি ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতবর্ষে শাসন শোষণ, সেটাও চলে যাচ্ছে, ঠিক আছে। দুটো বিষয় কিন্তু চলছে একই সাথে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি চাইছে? বাংলা দিয়ে শুরু হয়েছিল, সে ভারতবর্ষের বাকি সমস্ত রাজ্যগুলো, দেশীয় রাজ্য সবাইকে নানাভাবে গ্রাস করতে বা নিজের অধিকারের মধ্যে আনতে চাইছে। এই প্রসেসটা চলছে ঠিকই, কিন্তু তারা দিল্লির সিংহাসনে কিন্তু কোনো রকম সরাসরি কোনো রকম হস্তক্ষেপ বা সিংহাসন থেকে রাজাকে নামিয়ে দিয়ে আমি বসে পড়লাম, এরকম কিন্তু কোনো বিষয় কিন্তু ঘটছে না। কেমন? তো এই যে মহাবিদ্রোহ, সেই মহাবিদ্রোহে যিনি নেতৃত্ব দিলেন, তিনি কিন্তু তৎকালীন মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, তিনি নেতৃত্ব দিলেন। কেমন? মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর এই বিদ্রোহে ইংরেজদের এগেনস্টে নেতৃত্ব দিলেন, এবং বিদ্রোহের ফলাফল তো আমি বলেই দিয়েছি, এই বিদ্রোহে আমরা হেরে গেছি। অর্থাৎ কিনা মুঘল সম্রাটও কিন্তু হেরে গেল। কেমন? তো এরই পর থেকে কিন্তু দিল্লিতে আর মুঘল শাসন থাকছে না। অর্থাৎ কিনা দিল্লির সিংহাসনে আর কেউ সম্রাট হয়ে বসবে না, মুঘল শাসন শেষ হয়ে গেল। অর্থাৎ কিনা আমরা কি বলবো, দিল্লির মুঘল সিংহাসনের শেষ যিনি সম্রাট, তিনি কিন্তু দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, যিনি কিনা মহাবিদ্রোহে নেতৃত্ব দান করেছিলেন। কেমন? এবার এর ফলে রাজনৈতিক ক্ষেত্রে আরো একটা পালাবদল হলো। সেটা কি? এতদিন পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু ভারতবর্ষে যা কিছু করার করছিল, ঠিক আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যা কিছু করছিল, এবং আমরা দেখেছি যে বিভিন্ন টাইমে বিভিন্ন গভর্নর জেনারেল, এদের মাধ্যমে কিন্তু আমাদের শাসন কার্য এগিয়েছে। মানে ধরো, তোমরা সবাই জানো যে লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি, ওয়ারেন হেস্টিংস, এদের যে আমরা নামগুলো পাই, তাদের শাসনকালের বিভিন্ন ঘটনা সম্পর্কে আমরা তথ্য গ্রহণ করি, সেগুলো কিন্তু চলছিল। কিন্তু মেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিরই কিন্তু আমরা এত পর্যন্ত নাম পাচ্ছি, তখনও কিন্তু ইংল্যান্ডের সরকারের কিন্তু কোনো নাম আমরা পাইনি, ঠিক আছে। এবার এই যে মহাবিদ্রোহে আমরা হেরে গেলাম এবং মুঘল শাসন শেষ হয়ে গেল, তারপর থেকে কিন্তু এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে কিন্তু ভারতের আর শাসন চললো না। তাহলে তারপরে কি হলো? তারপরে আমরা দেখছি এই 1857 ঠিক পরের বছর 1858-তে আমরা দেখছি মহারানীর ঘোষণাপত্র। অর্থাৎ কিনা ইংল্যান্ডের পার্লামেন্ট বলছে যে ভারতবর্ষ এবার ইংল্যান্ডের মহারানীর শাসনের অধীনে থাকবে, এবং মহারানী কি করবেন? তার প্রতিনিধিদেরকে ভারতবর্ষে পাঠাবেন, তারাই কিন্তু ভারতবর্ষ এবার থেকে তাদের নামে শাসন হবে। অর্থাৎ কিনা রয়্যাল যে শাসন ব্যবস্থা, তার আওতায় কিন্তু আমরা চলে এলাম। তাই সেই মহারানীর যিনি প্রতিনিধি হয়ে এখানে আসছেন, তাকে বলা হচ্ছে কি? ভাইসরয়। কেমন? তাহলে ভাইসরয়ের শাসন শুরু হলো এই 1857 মহাবিদ্রোহের পর। তোমরা কি জানো এই মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের গভর্নর ছিলেন লর্ড ক্যানিং, ঠিক আছে, লর্ড ক্যানিং। তখন তিনি গভর্নর জেনারেল ছিলেন, মনে থাকবে সকলের। এবার যেই এই পোস্টটার নাম চেঞ্জ করে দেওয়া হলো, কি করা হলো? গভর্নর জেনারেল থেকে করা হলো, যেহেতু মহারানীর রয়্যাল ফ্যামিলি থেকে আসছে, তাই এটাকে করে দেওয়া হলো ভাইসরয়, ঠিক আছে। তাই প্রথম ভাইসরয় কিন্তু হচ্ছেন এই লর্ড ক্যানিং। আশা করি আমি এই জায়গাটা বোঝাতে পেরেছি তোমাদেরকে। এবার আমি মেন স্লাইডে যাচ্ছি মহাবিদ্রোহ সম্পর্কে বিষয়গুলো বোঝানোর জন্য।
তো এক্ষেত্রে আমরা যেটা দেখছি যে এই 100 বছরের শাসনের পরে ভারতবর্ষের মানুষ যখন তার বিক্ষোভ একেবারে ফেটে পড়ছে, তার জন্য কিন্তু ইংরেজদের কাছ থেকে মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে পাওয়া বিভিন্ন রকমের শাসন শোষণমূলক কাজগুলো কিন্তু ভীষণভাবে দায়ী ছিল। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে নানা রকম ভাবে গণবিক্ষোভ, হ্যাঁ, ছোটখাটো প্রচুর বিদ্রোহের মধ্যে দিয়ে বেরিয়েছে। সব ক্ষেত্রেই কিন্তু আমরা বলতে পারি যে খুব একটা যে আশার আলো দেখেছি তা না, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা হেরে গেছি। তো তারপরে গিয়ে মানুষের মনের মধ্যে এই রাগ রোষ সবটাই কিন্তু এমন জায়গায় একটা পৌঁছে গেছে যে আমাদের এবার এই ব্রিটিশ শাসনই বলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনই বলো, এটার থেকে বেরিয়ে আসতে হবে। তো সেই হিসাবে এই বিদ্রোহতে কিন্তু আমরা একটা ব্যাপক গণ অভ্যুত্থান দেখেছি। মানে খুব ভারতবর্ষের প্রায় অনেক স্তরের মানুষের কাছ থেকে আমরা এই বিদ্রোহে সাপোর্ট পেয়েছিলাম। কারণ এর আগের যা যা ছোট ছোট বিদ্রোহগুলো ছিল সেগুলো ছিল এক একটা আঞ্চলিক বিদ্রোহ, সেখানে কোনো সেন্ট্রালাইজ কোনো চরিত্র কিন্তু আমরা পাইনি। কিন্তু মহাবিদ্রোহ ছিল এই সব কিছুর থেকে আলাদা। তাই আমরা দেখেছি যে বীর সাভারকর বলছেন এই বিদ্রোহকে প্রথম স্বাধীনতার যুদ্ধ, ঠিক আছে, প্রথম স্বাধীনতার যুদ্ধ বলে ঘোষণা করছেন বীর সাভারকর। কেমন? এবং এছাড়াও অনেক ঐতিহাসিক এটার কিন্তু বিভিন্ন রকম নাম দিয়েছেন, এবং সেক্ষেত্রে আবার অনেক রকম বিতর্কেরও সৃষ্টি হয়েছে, যেটার ব্যাপারে আমি শেষের দিকে বলার চেষ্টা করছি। এবার আসি এই বিদ্রোহের কারণ। এই বিদ্রোহ হলো কেন? এক কথায় বলতে গেলে বিদ্রোহ তো হবেই, কারণ মানুষের তো প্রচুর শাসন শোষণের নিপীড়নের যা কাহিনী রয়েছে সেটা থেকে মানুষ বেরোতে চাইছে, মানুষ জর্জরিত হয়ে গেছে, তো বিদ্রোহ তো হবেই। তো স্পেসিফিক কিছু কারণের কথা আমাদের কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে। সেগুলো কি? প্রথমেই আছে রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণগুলো প্রত্যেকটা ভীষণ ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটাই হচ্ছে কনসেপচুয়াল। কারণ এখানে রাজনৈতিক কারণ হিসেবে আমি 4-5টা পয়েন্ট দিয়েছি, একবার বলে নি। সেটা হচ্ছে ওয়েলেসলি প্রবর্তিত অধীনতামূলক মিত্রতা নীতি, ডালহৌসির সত্ত্ববিলোপ নীতি, ব্রিটিশ আশ্রিত রাজ্যগুলির নিরাপত্তাহীনতা, ভাতা উপাধি বিলোপ এবং কুশাসনের অজুহাতে রাজ্যগ্রাস। কেমন? কম্পিটিটিভ এক্সামে তো আর এমন করে আসবে না যে মহাবিদ্রোহের রাজনৈতিক কারণ লেখো 2টো বা 5টা, এভাবে আসবে না। কিন্তু আমাদের যেভাবে আসবে সেটা হচ্ছে এই 5টা কারণের কথা অবশ্যই আমরা মনে রাখবো। তার সাথে এই যে অধীনতামূলক মিত্রতা নীতি, এটা কি? সত্ত্ববিলোপ নীতি, এটা কি? কি করে হয়েছিল, কে করেছিল, কোথায় হয়েছিল, এই নীতিটার মানে কি? এগুলোই কিন্তু এক একটা ইটসেলফ টপিক। কেমন? যেটা কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে এসেছে। তাই মহাবিদ্রোহ পড়াতে কিন্তু আমি এগুলোকেও এক্সপ্লেন করার চেষ্টা করব। আশা করি তাতে করে তোমাদের মহাবিদ্রোহ ব্যাপারটাকেও বোঝার সুবিধা হবে। সেক্ষেত্রে আমি প্রথমে লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতির কথা বলার চেষ্টা করছি, ঠিক আছে, যেটাকে ইংরেজিতে বলছে সাবসিডারি অ্যালায়েন্স। আমরা কিন্তু এগুলোর ক্ষেত্রে বাংলা ইংলিশ দুটো প্রতিশব্দই কিন্তু মনে রাখার চেষ্টা করব। কারণ অনেক জায়গাতে দেখো, এই যে এখানে যেরকম বাংলায় সাবসিডিয়ারি অ্যালায়েন্স লিখেছি মানে বাংলা হরফে, এভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে। তাই আমি হয়তো অধীনতামূলক মিত্রতা নীতির প্রত্যেকটা তথ্য খুব ভালো করে মুখস্থ করেছি, মনে আছে, শুধু নামটা চিনতে পারলাম না বলে প্রশ্নের উত্তরটা করতে পারলাম না, এটা হতে পারে। তাই আমরা দুটো ভার্সনই মনে রাখবো। তো চলে আসি অধীনতামূলক মিত্রতা নীতি। সেক্ষেত্রে প্রথমে বলবো অধীনতামূলক মিত্রতা নীতিটা প্রবর্তন করেছিলেন লর্ড ওয়েলেসলি। হ্যাঁ, এই শব্দটার মধ্যে কিন্তু অ্যাকচুয়াল ব্যঞ্জনাটা লুকিয়ে আছে। কি না, অধীনতামূলক মিত্রতা নীতি। মিত্র মানে কি? মিত্র মানে বন্ধু। অধীনতামূলক মানে কি? তুমি যদি আমার অধীন হও তাহলে আমি তোমার সাথে মিত্রের মতো আচরণ করব, নইলে কিন্তু নয়। তাহলে এখানে কি বলা হচ্ছে? দেশীয় সমস্ত রাজাদেরকে বলা হচ্ছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা লর্ড ওয়েলেসলি বলছেন যে তুমি আমার অধীন হও, তাহলে তোমাকে আমি কোনো রকম ভাবে ডিস্টার্ব করব না, অ্যাটাক করব না, কোনো কিছু করব না। বরং তোমাকে যদি কেউ ডিস্টার্ব করে সেক্ষেত্রে আমি তোমাকে প্রোটেকশন দেব। ঠিক আছে? একদম সোজাভাবে বুঝতে গেলে কিন্তু এই বিষয়টা। হ্যাঁ, এখানে কোনো জায়গাতে আমাদের সংজ্ঞা লিখতে হবে না, কারণ
এমসিকিউ টাইপ প্রশ্ন আমরা সলভ করব। তাই শুধুমাত্র এই কনসেপ্টটা মাথার মধ্যে রাখলেই কিন্তু অনেকগুলো বিষয় দেখবে খুব সহজে তোমরা মনে রাখতে পারছো, উত্তর করতে পারছো। কেমন? এবার বিষয়ে চলে আসি, সেটা হচ্ছে এই অধীনতামূলক মিত্রতা নীতি যেটা কিনা লর্ড ওয়েলেসলি প্রবর্তন করলেন, সেটা প্রথম কোন দেশীয় রাজ্য গ্রহণ করলেন? এটাও কিন্তু একটা কম্পিটিটিভ এক্সামের গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে হায়দ্রাবাদের নিজাম। হায়দ্রাবাদের নিজাম হচ্ছেন প্রথম দেশীয় রাজ্য যে কিনা ব্রিটিশ আশ্রিত রাজ্যে পরিণত হয়েছিল। হায়দ্রাবাদ ছাড়া আর অন্য কোনো দেশ কি আর অন্য কোনো রাজ্য কি এটা নেয়নি? হ্যাঁ, অনেক রাজ্যই নিয়েছিল। কোন কোন নিয়েছিল দেখো, মাইসোর, অযোধ্যা, পেশোয়া, ভোসলে, তারপর সিন্ধিয়া, হোলকার। এবং এখানে আমরা আরো একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে এই যে সালটা 1798, ঠিক আছে? 1798 আমরা দেখছি যে সাবসিডারি অ্যালায়েন্স এই বিষয়টা কিন্তু হয়েছিল। কেমন? তো যাই হোক, এইভাবে কিন্তু বিষয়টা যখন এগোচ্ছে তখন দেখা যাচ্ছে যে এগুলো সম্পর্কে আর কি নানা রকম প্রশ্ন থাকছে। এবং এরপরে যেটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে সত্যবিলোপ নীতি। কেমন? সত্যবিলোপ নীতির ইংলিশটা হচ্ছে ডক্ট্রিন অফ ল্যাপস। ডক্ট্রিন অফ ল্যাপস। কেমন? তো এই সত্যবিলোপ নীতিটা কি সেটা এবার বুঝিয়ে দিই। হ্যাঁ, তো সত্যবিলোপ নীতিটা কি? এটাও হচ্ছে সেই যে কোনো ভাবে আর কি ভারতীয়দের কাছ থেকে তাদের রাজ্যটাকে দখল করে নেওয়ার আরো একটা প্রয়াস। কেমন? এইটি প্রবর্তন করেছিলেন লর্ড ডালহৌসি। কেমন? লর্ড ডালহৌসি এটি প্রবর্তন করেছিলেন এবং তিনি বললেন যে দেশীয় কোনো রাজা যদি অপুত্রক অবস্থায় মারা যায় তাহলে তার দত্তক পুত্র কিন্তু তার উত্তরাধিকার হবে না, এবং তার সেই রাজ্যটি কিন্তু সরাসরি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে যুক্ত হয়ে যাবে। বোঝা যাচ্ছে? অনেক রাজাই থাকতেন যে তাদের হয়তো কোনো কারণে নিজেদের সন্তান নেই, তখন তারা কি করতেন? দত্তক পুত্র গ্রহণ করতেন। কেমন? এবং দেখা যায় যে তার পরিবারের নিজের পুত্র না থাকলেও অনেকেই থাকে, রাজ পরিবারের তো অনেক মানুষ থাকে, পরবর্তী উত্তরাধিকার হয়তো সেখান থেকেই হতে হয়। তো সেক্ষেত্রে তারা একদম সরাসরি বলে দিল যে এরকম দত্তক পুত্র কিন্তু আর উত্তরাধিকার পাবে না, বরং সেটা ইংরেজদের অধীনে চলে যাবে। তো সেক্ষেত্রে কি হলো? অনেক রাজাদের মাথায় হাত পড়ে গেল যে এবার কি হবে? আমার শুধুমাত্র একজন সন্তান নেই বলে, সন্তান নাই বা থাকলো, উন্নত পরিবারের অনেক মানুষ আছে, পুরো আমার রাজ্য থেকে শুরু করে রাজপাট সব হাতছাড়া হয়ে যাবে। এটাও কিন্তু দেশীয় রাজাদেরকে ভীষণভাবে কি বলবো ক্ষতিগ্রস্ত করেছিল এবং ভীত করেছিল। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে এই বিষয়টা প্রবর্তিত হচ্ছে 1848 খ্রিস্টাব্দে সাতারাতে সবার প্রথম, এবং তারপরে সম্বলপুর, তারপরে নাগপুর, হ্যাঁ, এই সমস্ত জায়গাতেও কিন্তু, ঝাঁসি, হ্যাঁ, এই সমস্ত জায়গাতে কিন্তু এই এই সত্যবিলোপ নীতির প্রকোপ পড়েছিল। তো মহাবিদ্রোহে আমরা ঝাঁসির রানী লক্ষ্মীবাঈকে পেয়েছিলাম, একজন মহাবিদ্রোহের বীরাঙ্গনা। তিনি কিন্তু এই সত্যবিলোপ নীতিতে তার নিজের টেরিটরি চলে গেছিল বলেই কিন্তু তিনি এই যুদ্ধে সামিল হয়েছিলেন, সেই ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, যেটা কিনা 1853 সালে সত্যবিলোপ নীতির কবলে পড়েছিল। হলো, এবার চলে আসি কিছু অর্থনৈতিক কারণে। অর্থনৈতিক কারণের মধ্যে মেন যেগুলো ছিল সেটা হচ্ছে কোম্পানি প্রবর্তিত বিভিন্ন রকমের রাজস্ব ব্যবস্থা। ঠিক আছে? এই রাজস্ব ব্যবস্থাগুলোও কিন্তু ইটসেলফ এক একটা টপিক, যেরকম চিরস্থায়ী বন্দোবস্ত, রায়তওয়ারি বন্দোবস্ত। কেমন? তো চিরস্থায়ী বন্দোবস্তটা তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন কে? না, লর্ড কর্নওয়ালিস। কেমন? তো লর্ড কর্নওয়ালিস যখন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করলেন তখন উনি বলছেন যে এটা হচ্ছে এমন একটা বন্দোবস্ত যেখানে বলা হবে কি যে তুমি কতটা পরিমাণে ট্যাক্স দেবে সেটাকে একদম ফিক্স করে নির্ধারিত করে দেওয়া হলো, এবং বছরের একটা পার্টিকুলার ডেট দেওয়া হলো, সেই দিনে সূর্যাস্তের আগে তোমাকে কিন্তু সেই রেভিনিউটা জমা দিতে হবে। কেমন? সেই কৃষককে তার জমির রেভিনিউটা জমা দিতে হবে, এবং এই যে রেভিনিউয়ের অ্যামাউন্ট সেটা কিন্তু ফিক্সড, কোনো কারণেই কিন্তু সেটার কোনো নড়চড় হবে না। কেমন? তো এই ব্যবস্থাটা নিয়ে আসলেন লর্ড কর্নওয়ালিস, যেটাকে বলা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। তো এই চিরস্থায়ী বন্দোবস্ত
চালু হয়েছিল কিন্তু বাংলার বিভিন্ন জায়গাতে। হ্যাঁ, তার মধ্যে দেখা যাচ্ছে যে লর্ড কর্নওয়ালিস বিহার, উড়িষ্যা, বাংলা, ঠিক আছে, মাদ্রাজ, বারাণসী, এই সমস্ত জায়গাতে কিন্তু এই সিস্টেমটাকে চালু করেছিলেন। এবং এই সিস্টেমটা 1793 সালে আমরা দেখতে পেয়েছি যে লর্ড কর্নওয়ালিস চালু করছেন। এবং এর সাথে সাথে কর্নওয়ালিসের কিন্তু আরো বেশ কিছু কাজকর্ম ছিল, যেরকম আমাদের এখানে অবশ্যই পড়তে হবে কর্নওয়ালিস কোড পড়তে হবে। এবং কর্নওয়ালিসের একটা খুব গুরুত্বপূর্ণ কাজ যেটা আমি এখানে বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে কোম্পানির কর্মচারীদের তিনি 3টে শাখায় বিভক্ত করেছিলেন, রাজস্ব, বিচারক এবং বাণিজ্যিক। কেমন? কর্নওয়ালিসের এই কাজটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। কেমন? তো এই পুরো বিষয়টার মধ্যে থেকে কিন্তু উঠে আসছে অনেকগুলো প্রশ্ন। আমরা অ্যাকচুয়ালি পড়ছি মহাবিদ্রোহের কারণ, তাই তো? মহাবিদ্রোহের কারণ পড়ছি, কিন্তু সেই কারণ পড়তে গিয়ে আরো অনেক গুরুত্বপূর্ণ রিলেটেড টপিক চলে আসছে, যেটা কিনা প্রত্যেকটা ভীষণ ভালো করে বোঝার দরকার এবং মনে রাখার দরকার, এবং কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু মনে রাখা যায় না। নেক্সট, রায়তওয়ারি বন্দোবস্ত, আরো একটা ভূমি রাজস্ব বন্দোবস্ত, রায়তওয়ারি। এই রায়ত কথাটার অর্থ হচ্ছে কি না, রায়ত মানে হচ্ছে কৃষক, অর্থাৎ কিনা কোম্পানি এবং কৃষকের সাথে সরাসরি এই ট্যাক্স আদান প্রদানের যে সিস্টেমটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে রায়তওয়ারি বন্দোবস্ত। এবং এই রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন যিনি, তার নাম আমরা মনে রাখবো, তিনি হচ্ছেন স্যার টমাস মনরো। ঠিক আছে, স্যার টমাস মনরো। মাদ্রাজ, মুম্বাই প্রেসিডেন্সিতে 1820 সালে এটা চালু হয়েছিল। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দুটো প্রশ্নের আমি এখানে ঝলক দেখাতে পারলাম, আশা করি বোঝাতে পেরেছি কিভাবে তোমরা মনে রাখবে। এরপরে চলে আসি মহলওয়ারি বন্দোবস্ত। মহলওয়ারি বন্দোবস্ত কিন্তু মূলত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত এই সমস্ত জায়গাতে চালু হয়েছিল। এবং এটি প্রবর্তন করেছিলেন কে না, লর্ড উইলিয়াম বেন্টিং। কেমন? লর্ড উইলিয়াম বেন্টিং, সময়কাল হচ্ছে 1833। কেমন? এর মাধ্যমেও কিন্তু দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ শোষিত হয়েছিল, যে কারণে কিন্তু মানুষের মধ্যে কোম্পানির বিরুদ্ধে প্রচুর ক্ষোভ জমা হচ্ছিল। এবারে আমরা দেখে নেব বেশ কিছু সামরিক কারণ। হ্যাঁ, এত বড় একটা বিদ্রোহের পেছনের রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণ দেখা হলো, এবার আমরা সামরিক কারণটা বিবেচনা করার চেষ্টা করছি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেনাবাহিনী, যেটা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনী, সেই সেনাবাহিনীতে বিভিন্ন স্তরের সিপাহীরা থাকতো। তো সেক্ষেত্রে কিছু ইংরেজ সিপাহী যেরকম থাকতো, সেরকম ভারতীয় সিপাহীরাও থাকতো, তাই তো? তো সেই ভারতীয় সিপাহী বা ইংরেজ সিপাহী হয়তো দেখা যাচ্ছে একই রকমই কাজ করছে, কিন্তু তার সত্ত্বে গিয়েও একজন ভারতীয়র যা পেমেন্ট হচ্ছে একজন একজন কোম্পানির লোকেদের বা ইংরেজ যদি সিপাহী হয় তার পেমেন্ট কিন্তু অনেক বেশি, এবং তার সম্মান বেশি, তার সাথে ব্যবহার করা হচ্ছে অন্যভাবে। আর ভারতীয় বলে তাকে বিভিন্ন বিষয় থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, নেগলেক্ট করা হচ্ছে, তার সঙ্গে অপমানজনক আচরণ করা হচ্ছে। তো এই যে একটা বৈষম্য, শুধুমাত্র যে স্যালারির বৈষম্য তা কিন্তু নয়, অনেক রকম বৈষম্য, অপমানমূলক আচরণ, অনেক কিছু যুক্ত হয়েছিল এই জায়গাটাতে। তো তার জন্য কি হয়েছিল, ভারতীয় সিপাহীদের ভেতরে ভেতরে প্রচুর অসন্তোষ জমা হয়েছিল। এবং ভারতীয় সিপাহীরা এই বেতন, পদমর্যাদা সংক্রান্ত যে অসমতা এবং অফিসারদের যে দুর্ব্যবহার, এই সব কিছুর এগেনস্টে তারা কিন্তু লড়তে চাইছিল। এবং যার ফলে দেখা যাচ্ছে কি সিপাহীদের মধ্যে একটা দারুণ উত্তেজনামূলক পরিস্থিতির সৃষ্টি হয়ে আছে। এমন সময় একটা ভয়াবহ ঘটনা ঘটে গেল। সেটা কি? সেটা হচ্ছে এনফিল্ড রাইফেল নামে একটা কার্তুজ। ঠিক আছে, এনফিল্ড রাইফেল নামে একটা কার্তুজ প্রবর্তন করা হলো 1857 সালে, যেটাকে বলা হচ্ছে এই বিদ্রোহের তাৎক্ষণিক কারণ। মানে কি তাৎক্ষণিক কারণ? হচ্ছে যে যদি বলি যে খড়ের গাদা একদম রোদের মধ্যে ভীষণ পুড়ে, মানে গরম হয়ে একদম গনগনে হয়ে আছে, সেই মুহূর্তে জাস্ট একটা আগুনের একটা জাস্ট স্ফুলিঙ্গ সেখানে যদি অ্যাড হয়, তাহলে কি হবে, সেটা দাও দাও করে জ্বলে উঠবে এবং পুরোটাকে ঝলসে দেবে। ঠিক সেই রকমই হলো, একটা তাৎক্ষণিক কারণ অ্যারাইজ হলো, যেটাকে বলা হচ্ছে এনফিল্ড রাইফেলের প্রবর্তন।
কেমন? এই এনফিল্ড রাইফেলটা কি? এনফিল্ড রাইফেলের মধ্যে একটা কার্তুজ ইউজ করা হলো সেই সময়, যেখানে গুজব উঠলো যে সেই কার্তুজটায় যে মোড়কটা রয়েছে সেই মোড়কটার মধ্যে মেশানো আছে গরু এবং শূকরের চর্বি। কেমন? এবং সেই কার্তুজটাকে কাটতে হতো, দাঁত দিয়ে ধরে কাটতে হতো। এবার ভারতীয় সেনাবাহিনীতে হিন্দু, মুসলিম, শিখ থেকে শুরু করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা রয়েছে, তারা কিন্তু এই দাঁত দিয়ে এটাকে কাটার জন্য আর কি তারা কিন্তু একেবারেই নারাজ হলো। কারণ কি? এখানে তাদের একটা ধর্মনাশের একটা আশঙ্কা ছিল। কেমন? তো যে কারণে তারা এই বিষয়টাকে বয়কট করতে চাইলো এবং চাইলো যে এই বিষয়টার থেকে তারা যাতে মুক্তি পায়, এবং অনেক ক্ষেত্রে এমনও হয়েছিল তাদেরকে জোর করে সেগুলো করার জন্য বাধ্য করা হচ্ছিল। ঠিক আছে, তো সব মিলিয়ে গিয়ে আমরা দেখছি যে 1857 খ্রিস্টাব্দের 29শে মার্চ কলকাতার কাছে ব্যারাকপুরে 34 নম্বর নেটিভ ইনফ্যান্ট্রির ভারতীয় সিপাহী মঙ্গল পাণ্ডে প্যারেড চলাকালীন ব্রিটিশ আধিকারিককে হত্যা করলেন। কেমন? ব্রিটিশ আধিকারিক হিউজসন এবং বাককে তিনি হত্যা করলেন, এবং সেই সময় যারা উপস্থিত ছিলেন ভারতীয় সিপাহীরা, তাদেরকে নির্দেশ দেওয়া সত্ত্বেও মঙ্গল পাণ্ডেকে তারা কিন্তু গ্রেপ্তার করেনি। কেমন? এই হচ্ছে বিদ্রোহের সূত্রপাত। এবং তার পরবর্তীকালে গিয়ে কি করা হলো? মঙ্গল পাণ্ডে তো ছেড়েই দাও, এবং অন্যান্য যারা ছিল মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়া হলো, এবং বাকি যারা ছিল তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হলো, সাজা দেওয়া হলো। তো এইভাবে কিন্তু জাস্ট বিদ্রোহটার সূত্রপাত হলো, এখানেই কিন্তু বিদ্রোহ শেষ নয়। এরপরে এই বিদ্রোহের আগুন সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে জাস্ট দাও দাও করে ছড়িয়ে পড়তে লাগলো। কেমন? ব্যারাকপুর থেকে শুরু হলো, তারপরে দেখা গেল 1857 10ই মে মিরাটে এই রাইফেল, এনফিল্ড রাইফেলের কার্তুজ ব্যবহার অস্বীকার করতে কয়েকজন ভারতীয় সিপাহীকে শাস্তি দেওয়া হলো। মিরাটেও সিপাহীরা চাইছিল না সে কার্তুজ ইউজ করতে, তার ফলে তাদেরকে শাস্তি দেওয়া হলো। এবং তখনই দেখা যাচ্ছে সেখানে একটা স্লোগান ভেসে উঠলো, সেটা হচ্ছে মারো ফিরিঙ্গি কো। সিপাহীরা বলতে শুরু করলো মারো ফিরিঙ্গি কো। ফিরিঙ্গি কাদের বলা হচ্ছে? ইংরেজদেরকে বলা হচ্ছে ফিরিঙ্গি। কেমন? ওদেরকে ধরে মারো। এবং তারা বিক্ষোভ প্রদর্শন করলো, তারা জেলগুলোকে ভেঙে দিল, ইউরোপীয় ঘরবাড়ি পুড়িয়ে দিল, এবং তারা প্রচুর ধ্বংসলীলা চালানোর পরে দেখা যাচ্ছে তারা দিল্লির উদ্দেশ্যে রওনা হলো। এখনো পর্যন্ত কিন্তু আমরা দিল্লির সম্রাটের কোনো কথা শুনিনি। আমি কিন্তু বলেছিলাম প্রথমেই যে দিল্লির সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর ছিলেন এই বিদ্রোহের নেতা। মনে পড়ছে আশা করি? তোমাদের হয়তো অনেকের মনেই প্রশ্ন হচ্ছে যে এই যে বললেন নেতা দিল্লির সম্রাট, তো তার গল্প তো কিছু শুনছিই না, আমরা মঙ্গল পাণ্ডের গল্প শুনে ফেললাম, মিরাটে বিদ্রোহ হয়ে গেল, এবার আমরা পাবো তাকে। কারণ এই সিপাহীরা এবার যাচ্ছে দিল্লির উদ্দেশ্যে। কেমন? এবার তারা দেখা গেল যে 11ই মে সকালে ভারতীয় সিপাহীরা পদযাত্রা করে দিল্লিতে পৌঁছলেন। ঠিক আছে, এবং সেখানে তারা দিল্লির সম্রাটের সাথে মিলিত হয়ে তারা ঠিক করলেন যে দিল্লির সম্রাটকে তারা এই সিপাহী বিদ্রোহের নেতা হিসেবে মানছেন, এবং তখন তার বয়স হচ্ছে 82 বছর। ঠিক আছে, 82 বছরের বৃদ্ধ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে ভারতবর্ষের সম্রাট হিসেবে ঘোষণা করে এই বিদ্রোহকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার তারা করলেন। কেন করলেন? কারণ তাতে করে কি হবে? সমগ্র ভারতবর্ষের মানুষের মধ্যে একটা ইউনিফিকেশন, একটা ইউনাইটেড একটা ভাবনা চিন্তা উঠে আসবে। তারা চাইবে যে সেই ভারতের যিনি সম্রাট তার ডাকে প্রত্যেকটা স্তরের মানুষ কিন্তু চেষ্টা করবে সেই বিদ্রোহতে অংশগ্রহণ করতে, এবং এটা হবে একটা জোরদার বিদ্রোহ যার দরুন আমরা আমাদের দীর্ঘকালীন শোষণের জায়গা থেকে মুক্তি পেতে পারি। তো এইভাবেই দেখা যাচ্ছে কি যে শাহেনশাহী হিন্দুস্তান উপাধিতে ভূষিত হয়ে সেই সম্রাট কিন্তু দেখা যাচ্ছে তিনি যখনই বিদ্রোহের নেতৃত্বে আসছেন তখন ভারতের একাধিক জেলাতে, একাধিক জায়গাতে কিন্তু এই বিদ্রোহ শুরু হচ্ছে। কেমন? তো দেখো আমি এখানে একটা চার্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে কোথায় কোথায় বিদ্রোহ হয়েছিল এবং কারা কারা সেই বিদ্রোহতে নেতৃত্ব দিয়েছিলেন। তো আমরা ব্যারাকপুরের কথা পড়েছি, মিরাটে পড়েছি,
তারপরে আমরা দেখলাম যে তারা দিল্লিতে এলো। এই পর্যন্ত গল্প আমরা শুনে ফেলেছি। এছাড়াও তারপরে আমরা দেখছি যে বিহারের কানপুরে, গোয়ালিয়রে, ভরতপুর, ঝাঁসি, এলাহাবাদ এই সমস্ত জায়গাতে কিন্তু সেনাদের অভ্যুত্থান হচ্ছে। সালটা হচ্ছে 1857, অবশ্যই জুন মাস। কেমন? তারপরে জুলাই মাসে চলে যাচ্ছে ইন্দোর, পাঞ্জাব এ সমস্ত অঞ্চলে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব তাতিয়া টোপি। তিনি 1857 নভেম্বরে এই বিদ্রোহে অংশগ্রহণ করছেন। কেমন? এবং ইংরেজরা দেখা যাচ্ছে যে যে ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের কথা আমি একটু আগে বলছিলাম, সেই ঝাঁসি আক্রমণ করছে। ঝাঁসি বলে যে জায়গাটি আছে সেখানে আক্রমণ করে ঝাঁসি রানী লক্ষ্মীবাইকে অ্যাটাক করছেন। এবং তারপরে কুনওয়ার সিং এর নেতৃত্বে বিহারের বিদ্রোহকে তারা দমন করার চেষ্টা করছে। এবং জগদীশপুর, বেরেলি, কল্পি এই সমস্ত জায়গা কিন্তু এরপর ইংরেজরা অধিগ্রহণ করছে। অর্থাৎ কিনা ঘটনাটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মহাবিদ্রোহের এই অভ্যুত্থান শুরু হলো এবং তার সাথে চললো ইংরেজদের নারকীয় অত্যাচার এবং এই বিদ্রোহকে দমিয়ে দেওয়ার প্রয়াস। তাতে করে প্রচুর মানুষের প্রাণহানি হলো, প্রচুর ক্ষয়ক্ষতি হলো। কিন্তু মানুষ দেখলো যে সারা দেশব্যাপী বিদ্রোহ কাকে বলে। সারা দেশব্যাপী বিদ্রোহ হলে ইংরেজরাও ভয় পেয়ে যায়, এটাও কিন্তু তারা বুঝতে পারলো। কেমন? তাহলে গিয়ে আমরা যেটা জানলাম যে এই বিদ্রোহের একটা ব্যাপক একটা প্রভাব রয়েছে এবং তার এই বিভিন্ন জায়গাতে বিদ্রোহ হওয়ার দরুন আমরা কিন্তু বিভিন্ন স্থানীয় নেতা নেত্রীকে পেয়েছি। কেমন? কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই নেতা নেত্রীদের নাম দিয়ে প্রশ্নগুলো আসে। হয়তো দেখা গেল যে বিহার থেকে মহাবিদ্রোহের নেতৃত্ব প্রদান করেছিলেন কে? তখন তোমাদের কি উত্তর দিতে হবে? বিহার থেকে দিয়েছিলেন কুনওয়ার সিং। কখনো বিহার বলতে পারে, আবার কখনো বলবে জগদীশপুর। আসলে বিহারেরই জায়গাটার নাম হচ্ছে জগদীশপুর, তাই আমরা জগদীশপুর এবং বিহার দুটো নামই মনে রাখবো। দিল্লি থেকে নেতৃত্ব দিয়েছিলেন কে? অবশ্যই মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। ব্যারাকপুর থেকে মঙ্গল পাণ্ডে, লখনৌ থেকে বেগম হজরত মহল, কানপুর থেকে নানা সাহেব, ঝাঁসির রানী লক্ষ্মীবাই ঝাঁসি থেকে। এই যে চারটা আমি এখানে দেখিয়েছি, এই চারটা কিন্তু মনে রাখার সুবিধার জন্য বানানো হয়েছে। এবং এটা পড়তে গিয়ে আমাদের যেটা হয় সেটা হচ্ছে এই চারটা যদি খুব ভালো করে মনে রাখার চেষ্টা করি তাহলে কিন্তু প্রশ্নের উত্তরগুলো মিস করব না, কারণ এখানে গুলিয়ে যাওয়ার কিছু থাকবে না। হ্যাঁ, 4বার বা 5বার যদি কেউ এই চারটা ভালো করে দেখো, আমার বিশ্বাস এটা কিন্তু একেবারে মনে গেঁথে যাবে। নেক্সট আরো কয়েকটা স্থান রয়েছে, যেমন রয়েছে আসাম, উড়িষ্যা। কেমন? আসাম থেকে রয়েছে মনিরাম দত্ত, উড়িষ্যা থেকে সুরেন্দ্র সাই। হ্যাঁ, প্রথম পেজে আমি যে নামগুলো দেখিয়েছি সেগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, এগুলো একটু কম গুরুত্বপূর্ণ। তবু আমরা মনে রাখবো, বিশেষ করে বেরেলিটা মনে রাখবো। খান বাহাদুর খান বেরেলি তাঁতিয়া টোপি ছিলেন গোয়ালিয়র থেকে। আমরা তাঁতিয়া টোপির নাম কিন্তু এই বিদ্রোহতে ভীষণভাবে পাই। হ্যাঁ, এবং তাঁতিয়া টোপির নামটার সাথে ইউজ টু, কিন্তু তাঁতিয়া টোপি কোথা থেকে এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন সেটা অনেক সময় আমাদের খেয়াল থাকে না, তো সেক্ষেত্রে আমরা মনে রাখবো গোয়ালিয়র থেকে। কেমন? তাহলে এই যেটুকু অংশ পড়ালাম এতক্ষণে, তাতে করে আশা করি অনেক অনেক এমসিকিউ এর উত্তর কিভাবে মনে রাখবো এবং কিভাবে দেব সেটা আমি বোঝাতে পেরেছি, তাই তো? আচ্ছা, নেক্সট দেখি। আচ্ছা, এইবার একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যে এই বিদ্রোহের প্রকৃতি কেমন ছিল। কেমন? এই বিদ্রোহের প্রকৃতি কেমন ছিল, অর্থাৎ কিনা প্রকৃতি অর্থে এটাই বোঝানো হচ্ছে যে এই যে এত বড় একটা বিদ্রোহ হলো সেটাকে আমরা কেমন বিদ্রোহ বলবো। কেমন বিদ্রোহ ইন দ্য সেন্স, ছোটখাটো স্থানীয় বিদ্রোহ হয়, বড় বিদ্রোহ হয়, আবার অনেক বড় বিদ্রোহ হলে বিপ্লব হয়। বিপ্লব কখন হয় না, একটা বিদ্রোহের ফলে যখন আমরা আমূল পরিবর্তন আনতে পারি তখন সেটা আর বিদ্রোহ থাকে না, তখন সেটা বিপ্লব হয়ে যায়। তাহলে এই যে মহাবিদ্রোহ সম্পর্কে আমরা এতক্ষণ ধরে পড়লাম, এটাকে আমরা ঠিক কোন ক্যাটাগরিতে রাখবো? ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি একটু আগে বললাম যে নানা বিতর্ক আছে। তো অনেকে বলছেন, ঐতিহাসিক জে আউট্রাম উনি বলছেন এটা একটা হিন্দু মুসলিম ষড়যন্ত্র। খুব বিতর্কিত একটা বক্তব্য উনি রাখলেন। হ্যাঁ, জওহরলাল নেহেরু বললেন এই বিদ্রোহের মূল চরিত্র সামন্ততান্ত্রিক, তার মধ্যে কিছু জাতীয়তাবাদী উপাদান যুক্ত হয়।
সামন্ততান্ত্রিক, যেটা কিনা মধ্যযুগের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সামন্ততন্ত্র, যেখানে কি থাকবে, সামন্তদের একটা একাধিপত্য থাকবে এবং তার নিচে থাকবে প্রচুর প্রচুর ছোট ছোট আর কি জমির মালিকেরা, আবার তার নিচে থাকবে কৃষক। ঠিক আছে, তো এই রকম একটা স্ট্রাকচার উনি এর মধ্যে, এই বিদ্রোহের মধ্যে উনি দেখতে চাইলেন। ঠিক আছে, নেক্সট, ভিডি সাভারকার, এনার কথা আমি একবার প্রথমে উল্লেখ করেছিলাম, ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলছে। এই কথাটা আমাদের শুনতে বেশ ভালো লাগছে, তাই না? এই কথাটা দিয়েই কিন্তু পরীক্ষা প্রশ্ন সবচেয়ে বেশি আসে, যে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলে আখ্যায়িত করেছেন কে? ঠিক আছে, তখন আমাদের উত্তর হবে সাভারকার। হলো, এই যুদ্ধ আদেও প্রথম বা জাতীয়তাবাদী স্বাধীনতা সংগ্রাম নয়, এটা বললেন কে? ডক্টর রমেশচন্দ্র মজুমদার বললেন এটা। ঠিক আছে, আবার বিপানচন্দ্র বলছেন যে এর মধ্যে আদেও কেন্দ্রীভূত ক্ষমতা দখলের ভবিষ্যৎ পরিকল্পনার কোনো একান্ত অভাব দেখা যাচ্ছে, মানে কোনো পরিকল্পনা নেই, এরকম একটা বলা হচ্ছে। এবার এই যে এতগুলো কথা বললাম, সেটাকে একটুখানি সরল করে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, সেটা হচ্ছে এই রকম খটোমটো কিছু শব্দ দিয়ে কেন এটাকে ব্যাখ্যা করা হচ্ছে। বেশ সুন্দর তো, আমরা ভাবতেই পারি যে তারা কত বীরের মতো প্রাণ দিয়েছেন, চেষ্টা করেছেন ইংরেজদের এগেনস্টে লড়াই করার জন্য। তাহলে এমন কেন বলা হচ্ছে? এমন বলা হচ্ছে তার কারণ, ঐতিহাসিকরা যখন বিষয়টাকে দেখছেন তখন একটা সামগ্রিকভাবে দেখছেন। ঠিক আছে, সামগ্রিকভাবে মানে সারা ভারতবর্ষের মানুষের উত্তেজনা এতে কেমন ছিল সেটা তারা দেখছে। অর্থাৎ কি না, আমরা দেখলাম যে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বিদ্রোহ হয়েছে, আমরা কিন্তু যারা বিদ্রোহ করছে তাদের গল্প পড়ছি, কিন্তু যারা বিদ্রোহ করছে না তারা তখন কি করছিল, তারা কি ভাবছিল, যারা বিদ্রোহে অংশগ্রহণ করলো না। এই বিষয়গুলো কিন্তু ঐতিহাসিকদেরকে ভাবায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা যদি খুব ভালো করে দেখি, দেখো একদম প্রথমে যখন কারণগুলো দেখাচ্ছিলাম তখন অধীনতামূলক মিত্রতা নীতি, সত্যবিলোপ নীতি, এই সমস্ত নীতিগুলো বলেছিলাম। তো তো সেই যে নীতিগুলোর যখন এক্সপ্লেন করলাম, তোমরা নিশ্চয়ই মনে মনে পড়ছে তোমাদের যে সেই নীতিগুলোতে আক্রান্ত হলো কারা? অধীনতামূলক মিত্রতা নীতি বা ডালহৌসির সত্যবিলোপ নীতি, সত্যবিলোপ নীতিতে আক্রান্ত হবে কারা? দেশীয় রাজারা, যার পুত্র নেই। তাই তো, সত্যবিলোপ নীতিতে কি বলেছিল? অপুত্রক অবস্থায় যে মারা যাবে তার রাজ্য আমার হয়ে যাবে। যে অপুত্রক নয় আর যে কোনো জায়গার দেশীয় রাজাই নয়, তার কি এলো গেল এই নীতিটা নিয়ে? কিছু এলো গেল কি? তাহলে সেই সত্যবিলোপ নীতির জন্য ইংরেজদের এগেনস্টে লড়তে যাবে কেন? যাবে না তো। তাহলে আমরা দেখছি যে ভারতবর্ষের বৃহত্তর সংখ্যক মানুষ এবং বিভিন্ন স্তরের মানুষ এই বিদ্রোহ থেকে কিন্তু একেবারে আলাদা ছিল। বিশেষ করে মানে কি বলবো, যারা মধ্যবিত্ত শ্রেণীর যারা মানুষ, তারা কিন্তু এটাকে একেবারেই সাপোর্ট করেনি। ঠিক আছে, সিপাহীদের সাথে নানা রকম ভাবে বৈষম্য হচ্ছে, সেটা সিপাহীদের হচ্ছে, আমি তো সিপাহী নই, তাহলে আমি কেন সিপাহী বিদ্রোহ করতে যাব? বলো, কোনো কারণ আছে কি? নেই। চিরস্থায়ী বন্দোবস্ত যারা কৃষক তাদেরকে এফেক্ট করেছে, তাই তো। যে কৃষক নয় তাকে তো এফেক্ট করেনি, তাহলে সে কেন বিদ্রোহ করবে? তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা স্বাধীনতার যুদ্ধ, একটা স্বাধীনতার সংগ্রাম বলছি, যেটা কিনা একটা ভারতবর্ষের একটা কেন্দ্রীভূত একটা ইস্যু, সেখান থেকে বেরোতে চাইছে সবাই, কিন্তু সকলের অংশগ্রহণ নেই। মধ্যবিত্ত শ্রেণী তো অংশগ্রহণ করেইনি, তাহলে এটাকে আমরা কেন স্বাধীনতার যুদ্ধ বলবো? বোঝাতে পেরেছি? তো এইভাবে দেখা যাচ্ছে যে এই বিষয়টা নিয়ে কিন্তু উঠে এসেছিল নানা রকম বিতর্ক। আশা করি তোমরা প্রত্যেকেই বিষয়টা বুঝতে পেরেছো। এবার আমি দেখাবো যে এই বিদ্রোহের ব্যর্থতার কারণ। তো এত বড় একটা বিদ্রোহ হলো, যেখানে কিনা একেবারে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর চলে এলেন, হ্যাঁ, নেতৃত্ব দিলেন। তারপরে গিয়েও আমরা সেই বিদ্রোহটায় কিন্তু হেরে গেলাম। এবং একটু আগে যে কথাগুলো বলছিলাম, যে যতই আমি বলি যে মহাবিদ্রোহ মানে বিশাল বড় একটা বিদ্রোহ,
কিন্তু সকল মানুষের পার্টিসিপেশন নেই। তো যাই হোক, এবার দেখব যে বিদ্রোহতে হেরে যাওয়ার জন্য কি কি কারণ ছিল। সেটা হচ্ছে দেশীয় রাজন্যবর্গের মধ্যে এই বিদ্রোহের প্রতি অসংবেদনশীল এবং বিরূপ মনোভাব ছিল। কিরকম বিরূপ মনোভাব? আমি যখন মুভ করব, কোনো একটা মুভমেন্ট করব, তখন সেখানে প্রত্যেকের একটা সমমত থাকার দরকার। আমি লড়ছি আমার সিংহাসনের জন্য, কারণ আমি রাজা। যে সিপাহী, সে লড়ছে একটা ইউরোপীয় সিপাহীর সমান সমান বেতনের জন্য। এটা একটা বিষয়। আবার যদি শুধু রাজাদের কথাই ধরি, কেউ তার সিংহাসনের জন্য লড়াই করছে, কেউ দেখছে তার রাজ্যে রাজস্ব অনেক বেশি, কেউ দেখছে তার রাজ্যটা কুশাসনের অভিযোগে গ্রাস করে নেওয়া হয়েছে। এক একজন রাজার কিন্তু এক এক রকম ইস্যু রয়েছে। তাই দেখো, বলা হচ্ছে হায়দ্রাবাদের নিজাম, কাশ্মীরের রাজা গুলাব সিং, ভোপালের রাজা বেগম, যোধপুরের রাজা, এদের কারোর মধ্যেই কিন্তু আমরা সংবেদনশীল মনোভাব পাচ্ছিলাম না। বুঝা গেছে? তো এই বিষয়গুলোর জন্য কি হলো, যতটা জোরালো হতে পারত, মনের মধ্যে যদি একতা থাকতো, ততটা জোর কিন্তু এই বিদ্রোহ পেল না। ঠিক আছে? আধুনিক শিক্ষিত ভারতীয় এই বিদ্রোহের মধ্যে যোগদান করলই না। শিক্ষিত ভারতবাসী, আধুনিক শিক্ষায় শিক্ষিত, অর্থাৎ কিনা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, বা সেই টাইমে যা শিক্ষার যে জনজোয়ার আমরা দেখেছি, সেখানে যারা সেই জোয়ারের মধ্যে যারা ভেসেছে, অর্থাৎ কিনা যারা পাশ্চাত্য শিক্ষাকে সাপোর্ট করেছে এবং যে ভারতীয় যে শিক্ষা ব্যবস্থা সেটার উন্নতিকামী, তারা কিন্তু একে সাপোর্ট করলো না। বোঝা গেছে? নেক্সট, বিদ্রোহের আভ্যন্তরীণ দুর্বলতা, সংগঠন শৃঙ্খলার অভাব, নেতৃত্বের দুর্বলতা, আধুনিক অস্ত্রশস্ত্রের অভাব, প্রচুর প্রচুর কারণ দেখিয়েছেন এখানে। তো প্রথমেই বলি আভ্যন্তরীণ দুর্বলতা। কিরকম আভ্যন্তরীণ দুর্বলতা যে কারণে হয়, সেটা হচ্ছে প্রথম হচ্ছে একতা, তারপরে হচ্ছে প্ল্যানিং। এই যে আমি দেখলাম মিরাটে বিদ্রোহ হলো, মিরাট থেকে দিল্লি চলে গেল তারা, দিল্লি গিয়ে রাজাকে বলল আপনি আমাদের নেতৃত্ব দিন, বলে যে এত বড় বিদ্রোহ হলো। তার আগে কি সেরকম প্ল্যানিং ছিল? তার আগে কি অস্ত্র মজুত করা হয়েছিল? বা এই আমার প্ল্যান যদি ফেল করে, আমি বি প্ল্যানে যাব, সি প্ল্যানে যাব, আমার কি এতগুলো প্ল্যান আমার কাছে রেডি আছে? কারণ আমি বিদ্রোহ করব, ইংরেজরা তো ছেড়ে কথা আমাকে বলবে না, তাদের জায়গা থেকেও তো অ্যাটাক থাকবে, সেই অ্যাটাকটাকে ডিফেন্ড করার মতো ক্ষমতা আমার আছে। তো এত কিছু ভাবা হয়েছিল বিদ্রোহটা করার আগে, অর্থাৎ কিনা সুস্পষ্ট পরিকল্পনার অভাব ছিল। বুঝাতে পারছি? সুস্পষ্ট পরিকল্পনার ভীষণ রকম ভাবে অভাব ছিল। ছিল শৃঙ্খলার অভাব, ডিসিপ্লিন, ভেরি ইম্পর্টেন্ট। ডিসিপ্লিন না থাকলে একটা বাড়িতে যেরকম সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত যা যা কাজকর্ম হয় সেটাও অগোছালো হয়ে যায়, সেরকমই একটা এত বড় বিদ্রোহকে লিড করার জন্য শৃঙ্খলা থাকার দরকার, এবং তার সাথে অবশ্যই দরকার সুযোগ্য নেতার। ঠিক আছে? আমরা হয়তো বেশ কিছু স্থানীয় নেতার নাম পেয়েছি, কিন্তু নেতৃত্বের দুর্বলতাও ছিল। নেতা হচ্ছে সেই জন যে যার কথায় অনেক মানুষ লড়বে, যার কথায় অনেক মানুষ উদ্বুদ্ধ হবে, তাদের 100% দেবে। ঠিক আছে? যখনই পরিস্থিতি বিরূপ হবে, তখনই তাকে নিজের কন্ট্রোলের মধ্যে আনা, তার দলকে পুরোপুরিভাবে যুদ্ধের জন্য অলওয়েজ রেডি রাখা, এই সব কিছু কাজ কিন্তু নেতার। ঠিক আছে? সব ক্ষেত্রে কিন্তু সেরকম সুযোগ্য নেতা আমরা পাইনি, কারণ সেই সুযোগ্য নেতা বাছাই হয়নি, হঠাৎ করেই মনে হলো আমরা বিদ্রোহ করে দিলাম। ওকে, তারপরে দেখি ব্রিটিশদের দিক থেকে যেগুলো শক্তিশালী পয়েন্ট ছিল সেগুলো কি। আমাদের কাছে তো অস্ত্র নেই আধুনিক, আমাদের সেই আধুনিক অস্ত্রশস্ত্র যোগান দেবে এমন কিছুই নেই, এমন কোনো বাইরের কোনো দেশ কোম্পানির সাথে কোনো রকম যোগাযোগ নেই, যা আমরা নিজেরাও তৈরি করতে পারি সেটুকুই। আর ব্রিটিশদের কাছে কি আছে? পর্যাপ্ত সম্পদ আছে, উন্নত সামরিক বাহিনী রয়েছে, অস্ত্রশস্ত্র রয়েছে, নিখুঁত পরিকল্পনা রয়েছে, আধুনিক প্রযুক্তি রয়েছে, সঙ্গে রয়েছে নেতৃত্ব। যা যা আমাদের নেই তাই তাই ওদের আছে, এবং সেইগুলোই একটা বিদ্রোহের জন্য দরকার। তো এই সবটা মিলিয়ে
প্রচুর প্রচুর ল্যাকিং, যে কারণে আমরা বিদ্রোহতে জিততে পারলাম না। ঠিক আছে, নেক্সট, এই বিদ্রোহের ফলে কি হলো, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আগের পার্টটা ছিল একটু গল্পের মতো, আমাদের বোঝার জন্য দরকার। এবার হচ্ছে সেই বোঝাটাকে এবার আমরা কাজে লাগাবো। ঠিক আছে, কারণ এখান থেকে প্রশ্ন আসবে। তো যাই হোক, দেখি ফলাফল কি হলো। সেটা হলো এই বিদ্রোহের ফলে ভারত শাসন ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ পার্লামেন্টের হাতে গেল। এটা কিন্তু একদম সেই প্রথমে আমি বুঝিয়েছিলাম, আশা করি মনে পড়ছে, যে মহাবিদ্রোহ হচ্ছে একটা ফলকের মতো। তার আগের টাইমটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন, যেই মহাবিদ্রোহ হয়ে গেল তারপরে কিন্তু আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন রইল না, শুরু হয়ে গেল কি, মহারানীর শাসন। ঠিক আছে, তাই বলা হচ্ছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে চলে গেল ব্রিটিশ পার্লামেন্টের হাতে। ঠিক আছে, নেক্সট, নেক্সট হচ্ছে সেনাবাহিনীতে ইউরোপীয় সেনার সংখ্যা বৃদ্ধি। অর্থাৎ কিনা, ভারতবর্ষ এত বড় একটা দেশ, এত বড় একটা দেশের প্রচুর সেনাবাহিনী নেওয়া হয়েছিল ভারতীয়দের তরফ থেকে, কিন্তু এত বড় বিদ্রোহ হওয়ার পরে তারা দেখলো যে সিপাহীরাই বিদ্রোহ করে দিচ্ছে। এটা কিন্তু ইংরেজদের জন্য অবশ্যই অ্যালার্মিং ছিল। ঠিক আছে, তাই তারা এবার সতর্ক হয়ে গেল, তাদের স্ট্র্যাটেজিতে বদল আনলো, যে এত বাবা ভারতীয় সেনা নিয়ে কাজ করলে হবে না, এবার ইউরোপীয় সেনা বাড়াতে হবে। হঠাৎ করে যদি সবাই একসঙ্গে বেঁকে বসে সব ভারতীয় গুলো, তাহলে কি হবে। আর একটা জিনিস তোমরা এখানে ভেবে দেখতে পারো, সেটা হচ্ছে যে আমরা জানছি যে সেনাবাহিনীতে ভারতীয় সেনার সংখ্যাই কিন্তু বেশি, তাই তো, তাও কেন জিতলাম না বলতো সিপাহী বিদ্রোহতে? যারা ভারতীয় সেনা হিসেবে, সিপাহী হিসেবে যখন ছিল, তখন ছিল, তারা কি সবাই এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল একযোগে? যদি করতো তাহলে রেজাল্টটা উল্টো হয়ে যেত না? তোমাদের কি মনে হয়? এটা কিন্তু তোমরা একটু ভাবনা চিন্তা করবে, কেমন? তো যাই হোক, ইংরেজরা কিন্তু এখান থেকে শিক্ষা নিল এবং ইউরোপীয় সেনার সংখ্যা বৃদ্ধি করে দিল। আর কি করলো, গুরুত্বপূর্ণ ভৌগোলিক সামরিক কেন্দ্রগুলিতে ইউরোপীয় সেনা নিয়োগ করলো এবং সেনাদের মধ্যে অবশ্যই বিভাজন নীতি বজায় রাখলো, অলওয়েজ বিভাজন নীতি। তাতে করে কি হবে, এই যে সব যদি একসঙ্গে মিলেমিশে খুব গলায় গলায় বন্ধু হয়ে যায়, তাহলে কি হয়, একটা কোনো কিছু একটা এজেন্ডা বলো বা কোনো একটা ষড়যন্ত্র করা অনেক ইজি হয়ে যায়। কিন্তু যদি নিজেদের মধ্যে অলওয়েজ লড়াই লাগিয়ে রাখা যায়, তাহলে কিন্তু তারা কখনো ষড়যন্ত্রে সামিল হবে না। ঠিক আছে, তো সেই বিভাজন নীতি কিন্তু থাকলো। হিন্দু মুসলিমদের মধ্যে বিভাজন করে শাসন করার নীতি শুরু হলো, যা থেকে সাম্প্রদায়িকতার উদ্ভব। ভারতের রাজনীতিতে স্বাধীনতার যুদ্ধে সামন্ত সরি এই যে সাম্প্রদায়িকতা যে বিষয়টা, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এত প্ল্যানফুলি এটাকে ভাবা হয়েছিল যে তার রেশ বছরের পর বছর চলতে থাকছে, বছরের পর বছর। কারণ ইংরেজরা যখন এই দেশে যখন তাদের আধিপত্য বিস্তার করছে, তখন তারা দেখলো খুব সারপ্রাইজিং একটা ব্যাপার, সেটা হচ্ছে এই যে বাংলা বলে যে জায়গাটা রয়েছে, সেই জায়গাতে প্রচুর মানুষ আছে যারা বাংলায় কথা বলে, তাই তারা বাঙালি, কিন্তু তাদের ধর্ম কিন্তু আলাদা। অর্থাৎ কিনা বাংলায় কথা বলছে এমন মানুষ আছে যে হিন্দু, আবার এমন মানুষ আছে সে বাংলায় কথা বলছে অথচ মুসলিম। এই যে ধর্মগত পার্থক্য, এটাকে তারা রাজনীতিতে ভীষণ সুচারুভাবে ইউজ করতে চেয়েছে অলওয়েজ, যে সাম্প্রদায়িকতার জের শেষমেশ গিয়ে দেশটাকে পৃথক করে দিতে বাধ্য করলো। কেমন? তার সাথে বলবো, এই মহাবিদ্রোহতে যে আমাদের হেরে যাওয়া, তার ফলাফল স্বরূপ মহারানীর ঘোষণাপত্র এবং মহারানীর শাসন শুরু। এটাও আমি আগে বারবারই বলেছি যে 1858-তে, আমরা মনে রাখবো 57-তে মহাবিদ্রোহ, ঠিক তার পরের বছর 58-তে কিন্তু মহারানীর ঘোষণাপত্র এসছিল এবং এসছিল ভারত শাসন আইন জারি হলো। হ্যাঁ, তার ফলে কি হলো, ইংল্যান্ডের মহারানী শাসন শুরু করলো, মানে ভারতের শাসনভার নিল, এবং ভারত সচিব নামক যে পদ, সেটাকে সৃষ্টি করা হলো, ভারত সচিব। এই সচিব হলেন কে না, ব্রিটিশ পার্লামেন্টের সদস্য।
এই আইনের দ্বারা গভর্নর জেনারেলের পরিবর্তে ভাইসরয় পদটি সৃষ্টি করা হলো, যেটার ব্যাপারে কিন্তু আমি একটু আগে তোমাদের আভাস দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে এই যে মহাবিদ্রোহ, এই ঘটনাটা এই কারণে হচ্ছে এত গুরুত্বপূর্ণ, মানে একটা ঘটনা, একটা বিদ্রোহ, সেটা আবার ব্যর্থ বিদ্রোহ, তারপরে গিয়েও এর এত এত প্রভাব, এত এত তার মধ্যে বিদ্রোহের মধ্যে বিদ্রোহের বিভিন্ন রকম কারণ থেকে শুরু করে ফলাফলের গুরুত্ব, যেটা কিনা ভারতের রাজনীতিকে কিন্তু ভীষণভাবে আন্দোলিত করছে। ঠিক আছে, ভারতবর্ষের ইতিহাসের ক্ষেত্রে, ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাস রচনার ক্ষেত্রে এই প্রত্যেকটা ঘটনা কিন্তু ইকুয়াল ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো সেই কারণে আমরা এই বিষয়টাকে আমরা এইভাবে মনে রাখার চেষ্টা করব। নেক্সট, আচ্ছা, নেক্সট কিছু প্রশ্ন আমি রেখেছি। তার আগে আমি আর একটা কথা এখানে বলবো, সেটা হচ্ছে যে এই আইনের দ্বারা আমি যে বললাম ভাইসরয় পদটা সৃষ্টি হলো, এরপরে তোমরা যারা খুব অ্যাক্টিভ ভাবে কিন্তু প্রশ্নপত্র সলভ করছো, বিভিন্ন পরীক্ষা দিচ্ছ, তারা কিন্তু জানো যে প্রচুর প্রশ্ন আসে ভারতের প্রথম ভাইসরয় কে, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে, তাই তো? ভারতের গভর্নর কে, গভর্নর জেনারেল কে, প্রথম শেষ হ্যানা ত্যানা করে প্রচুর প্রচুর প্রশ্ন কিন্তু এখানে থাকে। প্রত্যেকের এই জায়গাটা গুলিয়ে যায় না? হ্যাঁ, গুলিয়ে যাওয়ারই কথা, কারণ এই যে পদগুলো, এটা কিন্তু বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে নানাভাবে বিভিন্ন টাইমে নাম বদল করেছে। তো তার মধ্যে আজকে আমার এই পড়ার মধ্যে আমি একটা বিষয় তুলে ধরতে পারলাম, একটা পোস্টের কথাই তুলে ধরতে পারলাম, সেটা হচ্ছে এই ভাইসরয়ের ব্যাপারটা কিভাবে এলো। আমি শুধু এটুকু তোমাদের এখানে বোঝাতে পেরেছি যে ভাইসরয় পোস্টটা কবে থেকে সৃষ্টি হলো, এবং ভাইসরয় পোস্টের আগে যে পোস্টটা ছিল সেটার নাম ছিল গভর্নর জেনারেল। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্য করেই প্রত্যেকটা পোস্ট সম্পর্কে জানবে, কত সাল থেকে সেই পোস্টের নামগুলো বদল হচ্ছে জানবে, এবং প্রথম এবং শেষ ব্যক্তি যারা ওই পোস্টে এসেছিলেন তাদের নাম জানবে। যেরকম এখানে ভাইসরয় হিসেবে আমরা প্রথম পেয়েছিলাম লর্ড ক্যানিংকে। এবার যেহেতু ক্যানিং তার আগেই ভারতের গভর্নর জেনারেল তো ছিলেনই, মানে প্রশ্নটা এমনই আসে যে কোন গভর্নর জেনারেলের টাইমে মহাবিদ্রোহ হয়েছিল, সেটার উত্তর হচ্ছে লর্ড ক্যানিং। কেউ যদি এটা নাও জানে যে ভারতের প্রথম ভাইসরয় কে, সে কিন্তু তার কিন্তু এটা লিখতে পারা উচিত, যদি তার এই কনসেপ্টটা ক্লিয়ার থাকে যে গভর্নর জেনারেলটাই তো মহাবিদ্রোহের পরে ভাইসরয় হয়ে গেল, তাহলে লর্ড ক্যানিং যদি শেষ গভর্নর জেনারেল হয়, বা লর্ড ক্যানিং এর টাইমে যদি মহাবিদ্রোহ হয়, তাহলে লর্ড ক্যানিংই হবেন প্রথম ভাইসরয়। ঠিক আছে, এইভাবে কিন্তু পুরো বিষয়টাকে এখানে গোছানো আছে, এবং আগের গুলোও তাই। আমরা একদিনের ক্লাসে তো পুরো বিষয়টাকে পড়ে ফেলতে পারবো না, কিন্তু আমি আশা রাখি যে আজকের ক্লাসে আমি যতটুকু বললাম সেটা তোমাদের বোধগম্য হয়েছে। কেমন? আচ্ছা, এবার চলে আসি কিছু প্রশ্নে। আমি যেরকমটা বলেছিলাম যে আমি বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব, এবং তার সাথে থাকবে কিছু প্রশ্নের অ্যানালিসিস, সেই পার্টটাই আমরা কিন্তু অলরেডি পৌঁছে গেছি। তো প্রথমেই দেখো যে প্রশ্নটা দিয়েছি সেটা হচ্ছে সূর্যাস্ত আইন কে প্রবর্তন করে। সূর্যাস্ত আইন, হ্যাঁ, একটু আগে আমি যখন চিরস্থায়ী বন্দোবস্ত পড়াচ্ছিলাম তখন কিন্তু বলেছিলাম যে চিরস্থায়ী বন্দোবস্তে কি করা হয়েছিল, রেভিনিউটা যেরকম ফিক্স করে দেওয়া হয়েছিল সেরকমই একটা পার্টিকুলার ডেট দেওয়া হয়েছিল। সেই ডেটেতে কি হতো না, সেই ডেটে গিয়ে তারা সূর্যাস্তের আগে তাদের রেভিনিউটা জমা দিত। যদি কোনোভাবে মিস হয়ে যেত বা সূর্যাস্ত হয়ে যেত, তাহলে কিন্তু তাদের জমি বাজেয়াপ্ত করা হতো। অর্থাৎ কিনা সূর্যাস্ত আইন এটা রিলেটেড ছিল চিরস্থায়ী বন্দোবস্তের সাথে। তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছে? চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছেন লর্ড কর্নওয়ালিস। তাহলে উত্তর হয়ে যাবে খ, লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, বোঝাতে পেরেছি? চিরস্থায়ী বন্দোবস্ত যদি আমার জানা থাকে, যে জানবে সে কিন্তু এই প্রশ্নের উত্তরটা অতি সহজে করতে পারবে। ঠিক আছে, এটাই হচ্ছে ইতিহাসের কনসেপ্ট। সবকিছু কিন্তু মুখস্থ দিয়ে হবে না, কারণ দেখো একটা কম্পিটিটিভ, যে কোনো কম্পিটিটিভ এক্সামের সিলেবাসটা শুরু হচ্ছে কোথা থেকে না, সেই সিন্ধু থেকে। সেই সিন্ধুর সময় থেকে স্বাধীনতা, এই এতগুলো বছরের ইতিহাস এবং এত মানুষের রাজত্ব, লড়াই, যুদ্ধ, কোথায় তোমার স্থাপত্য বানাচ্ছে, কি ট্রিটি হচ্ছে, কেমন করে মরছে, এত বই লিখে ফেলছে,
সবকিছু কি মুখস্থ রাখা সম্ভব? সম্ভব নয় তো, তাই আমাদের কিন্তু অবশ্যই কনসেপ্টে জোর দিতে হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। কোন সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়? এটা অবশ্যই মনে রাখার একটা প্রশ্ন বিষয়। সেটার উত্তর হচ্ছে 1793, পড়ানোর সময় কিন্তু আমি বলেছিলাম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন? দেখো একই জিনিস, হ্যাঁ, একটা ছোট্ট টপিক, সেটাকে পড়া হলে পড়ে সেটা ঠিক মতো জানা থাকলে কত রকম ভাবে প্রশ্নটা আসতে পারে। হ্যাঁ, এখানে তোমরা সবাই বুঝতে পারছো যে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছেন, এটা আমরা অবশ্য করেই উত্তর দিতে পারবো, তাই তো? আচ্ছা, এবার আর একটা খুব ভালো প্রশ্ন পেয়েছি। ডালহৌসি অযোধ্যা দখল করেন, ডালহৌসি কত সালে? ঠিক আছে, কত সালে লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি, এবং তিনি সত্যবিলোপ নীতি পড়েছি সেইখান থেকে এই প্রশ্নটা আসছে। সেটা হচ্ছে কি না, তিনি অযোধ্যা দখল করেছেন কবে? এখানে আমি ছোট্ট একটা ট্রিক বলবো মনে রাখার জন্য। মহাবিদ্রোহ শুরু হয়েছিল কত সালে? 1757, তাই তো? সরি, 1857। ঠিক তার আগের বছরের ডেটটা আমরা মনে রাখবো। ঠিক আছে, 1856। ঠিক আছে, আর ভুল হবে কখনো? আচ্ছা, 1857 সালের 10ই মে কোন শহরের সেনানিবাসে মহাবিদ্রোহের প্রকৃত সূচনা হয়েছিল বলে মনে করা হয়? এখানে প্রথমেই বলবো যে প্রকৃত সূচনা বলছে। ঠিক আছে, প্রকৃত সূচনা, সেক্ষেত্রে দেখো অপশন কি কি দিয়েছে, দিল্লি, মিরাট, ব্যারাকপুর, অযোধ্যা। আমাদের প্রথমেই যে নামটা আসবে সেটা সেটা হচ্ছে কিন্তু ব্যারাকপুর। কিন্তু এই প্রশ্নের মধ্যে রয়েছে কি একটা টুইস্ট, দিয়েছে কোন শহরে, ডেটটাও দিয়ে দিয়েছে। ধরে নাও আমার ডেটটা মনে নেই, ডেট দিয়ে বলছে কোন শহরে সেনানিবাসে মহাবিদ্রোহের প্রকৃত সূচনা হয়েছিল, প্রকৃত। ঠিক আছে, এখানে এই গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে এটাই, প্রকৃত। হ্যাঁ, তো ব্যারাকপুরের ঘটনাটাকে বা ব্যারাকপুরের এই বিষয়টাকে কিন্তু একটা খণ্ডচিত্র হিসেবে দেখা হচ্ছে, এটা কিন্তু প্রকৃত নয়। আমরা 10ই মে দেখেছিলাম মিরাটে। ঠিক আছে, মিরাটে শুরু হয়েছিল, এবং সেখান থেকে মানে এই যে দিল্লিতে যাওয়া এবং এত বড় একটা বিদ্রোহ করব, তার যে পুরো পরিকল্পনা, যেটাই হয়েছিল তার মধ্যেও তো একটা পরিকল্পনা ছিল। হ্যাঁ, আমি মানছি সেখানে মাস্টার প্ল্যান করে উঠতে ওরা পারেনি, কিন্তু এই যে দিল্লির সাথে কানেক্ট করা, এই বিদ্রোহটাকে মহাবিদ্রোহ বলে আকার দেওয়া, এটার পেছনে কিন্তু মিরাটের যারা আর কি সেনা ছিলেন তাদের সবচেয়ে বেশি কৃতিত্ব ছিল। তো সেই কারণে প্রকৃত সূচনা হয়েছিল কিন্তু মিরাটেই আমরা বলবো। আর যেহেতু প্রশ্ন ডেট দিয়ে আসছে, তো সেক্ষেত্রে কিন্তু এই ডেটটা আমরা মনে রাখবো। যার ডেটটা মনে থাকবে সে তো অতি সহজেই ঝট করে উত্তরটা বুঝে ফেলবে, আর যে ক্ষেত্রে ডেটটা মনে নেই সেক্ষেত্রে কিন্তু এইভাবে একটু ভাবতে হবে। নেক্সট, অপশাসনের অজুহাতে, অপশাসনের অজুহাতে ব্রিটিশ প্রশাসন যে রাজ্যের শাসন ক্ষমতা দখল করে নিয়েছিল সেটা হচ্ছে, সেটার অপশন দেওয়া হয়েছে অযোধ্যা, ঝাঁসি, নাগপুর, সাতারা। এগুলো সবই কিন্তু ব্রিটিশ শাসন কি করেছিল, ব্রিটিশ শাসকেরা কোনো না কোনো ভাবে অধিকার করে নিয়েছিল। ঠিক আছে, এখানে বলা হয়েছে অপশাসনের অজুহাতে, অবশাসনের অজুহাতে অযোধ্যাকে গ্রহণ করা হয়েছিল। এই যে ঝাঁসি, নাগপুর, সাতারা, এগুলো সবই কিন্তু সত্যবিলোপ নীতিতে গিয়েছিল। ঠিক আছে, অযোধ্যা গেছিল অপশাসনে। কেমন? নেক্সট, মহাবিদ্রোহের বিখ্যাত নেতা কুনওয়ার সিং কোন অঞ্চলের ভূমি সন্তান ছিলেন? এটা কিন্তু পড়ানোর সময় বারবার আমরা কুনওয়ার সিং এর নাম পেয়েছিলাম। তো এই কুনওয়ার সিং যিনি, তিনি ছিলেন কিন্তু বিহার থেকে। ঠিক আছে, বিহারের জগদীশপুর থেকে। এখানে অপশনে ক অপশনেই রয়েছে বিহারের জগদীশপুর। ঠিক আছে, নেক্সট, খুব ভালো একটা প্রশ্ন। ভারতের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী 1857 সালের মহাবিদ্রোহে বিরোধিতা করেছিল, নৈতিক সমর্থন ছিল, সক্রিয়ভাবে যোগদান করেছিল, নাকি নিরপেক্ষ ছিল? আমরা যখন বিদ্রোহের ফলাফলটা পড়ছিলাম, মনে পড়ছে নিশ্চয় সকলের, একটু গল্পের মধ্যে, গল্পের মতো লাগছিল। অনেকে হয়তো ভাবছিলে এই গল্পগুলো বলছে, আমি কি সেই মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকের মতো কি বড় প্রশ্ন লিখবো? না, বড় প্রশ্ন হয়তো লিখবো না, কিন্তু সেই কনসেপ্টটা কাজে লাগবে। এখানে অপশন কি কি দিয়েছে আমি বলতে বলতে বলেছিলাম যে মধ্যবিত্ত শ্রেণী কিন্তু
ছিল না এই বিদ্রোহে। এখানে অপশন দেখো, লিখছে বিরোধিতা করেছিল, নৈতিক সমর্থন ছিল, সক্রিয়ভাবে যোগদান করেছিল, নিরপেক্ষ ছিল। এখানে সক্রিয়ভাবে যোগদান করেছিল এটা তো হবেই না, এটা আমরা দেখেই বুঝতে পারছি। কিন্তু অ্যাকচুয়াল উত্তর কিন্তু যেটা হবে সেটা হচ্ছে নিরপেক্ষ ছিল। ঠিক আছে, বিরোধিতা করেছিল এটা আমরা বলতে পারি না। পারি কি, যে যারা যারা বিদ্রোহ করছে তাদেরকে গিয়ে তাদেরকে গিয়ে বলছে যে তোমরা বিদ্রোহ করো না বা থামাচ্ছে, এটা তো তারা করেনি। তারা নিজেদের জায়গা থেকে সমর্থন করেনি। ঠিক আছে, এখানে যেটা খ অপশনে লেখা আছে নৈতিক সমর্থন ছিল না, নৈতিক সমর্থন তো ছিল না। ঠিক আছে, তো সেক্ষেত্রে উত্তরটা যেটা হবে তারা কিন্তু নিরপেক্ষ ছিল। এখানে এই নৈতিক সমর্থন, বিরোধিতা আর নিরপেক্ষ, আমার মনে হয় এই তিনটে অপশনের মধ্যে একটুখানি মতবিরোধ সৃষ্টি হবে অনেকের মধ্যে। তোমরা সবাই তাহলে সেক্ষেত্রে একটু সতর্কভাবে যেটা মনে রাখবে যে হ্যাঁ, বিদ্রোহতে অবশ্যই অংশগ্রহণ করেনি সাধারণ শিক্ষিত মানুষ, কিন্তু তারা কি করেছিল, নিরপেক্ষ ছিল। অর্থাৎ কিনা আমি বিদ্রোহ করছি এরকমও নয়, করছি না এরকমও নয়, আমি একটা মাঝামাঝি একটা জায়গাতে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, যারা করছে তাদেরকে আমি করছি না বিদ্রোহ, তাই বলে এমন নয় যে যারা বিদ্রোহ করছে তাদেরকে আমি আটকাতে যাচ্ছি। বুঝাতে পেরেছি বিষয়টা? আচ্ছা, নেক্সট প্রশ্ন, কোন আইনে রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী হলেন? খুব সুন্দর দিয়েছে, দেখো এইটাও যদি এই এতক্ষণের ক্লাস যে খুব ভালো করে শুনেছে সে কিন্তু অপশন গুলো দেখে উত্তর দিয়ে দেবে। আমি অপশনগুলো একটু দেখাই। রয়্যাল টাইটেল আইন 1876, 1858 সালের আইন, 1861 সালের আইন, 1872 সালের আইন। খুব ইন্টারেস্টিং না, এবং সহজ, যারা বিষয়টা বুঝে গেছে অলরেডি। কারণ আমরা জানি যে ভিক্টোরিয়া, রানী ভিক্টোরিয়া বা রানীর শাসন শুরু হলো কবে থেকে না, মহাবিদ্রোহে আমরা হেরে গেলাম তারপর থেকে। মহাবিদ্রোহ হলো কত সালে? 1857। তাহলে যে সালটা হবে রানীর শাসনের সালটা 1857 হবে বা তারপরে হবে, তার আগে তো হবেই না, তাই তো? তাহলে এর সাথে কোন অপশন যাচ্ছে? দেখো 1858 সালের আইন। বাকি সালগুলো কি আছে দেখো, 1861 আছে, 72 আছে, 76 আছে, সবই আছে অনেক পরে পরে। কিন্তু আমরা কি জানি, মহাবিদ্রোহ হয়েছে, তারপরেই মহারানীর ঘোষণাপত্র এসছে, এবং তখন থেকে ভাইসরয় ব্যাপারটা শুরু হলো এবং রানীর শাসন শুরু হলো। তাহলে সেক্ষেত্রে 1857 পরে 1858 এই সালটাই হবে। ঠিক আছে, নেক্সট। এটা খুব সহজ, আপাতত পুরো পড়াটা যারা শুনছো তোমরা তাদের কাছে তো একদমই সহজ একটা প্রশ্ন। 1857 মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট কে ছিলেন? দেখো, মুঘল সম্রাটদের যে নামগুলো সেগুলো অনেক সময় আমাদের গুলিয়ে যায়, তাই তো? তো সেক্ষেত্রে দেখো এখানে অপশন আছে বাহাদুর শাহ জাফর। এই যে দ্বিতীয় তৃতীয় দিয়ে থাকলে অনেক সময় আমাদের গোলমাল হয়ে যায়। তোমরা মনে রাখবে বাহাদুর শাহ জাফর। তো এখানে এই জাফর কথাটা কিন্তু ওনার কি বলবো, উপাধি বলতে পারো বা ছদ্মনাম বলতে পারো। ওনার কিন্তু প্রকৃত নাম হচ্ছে বাহাদুর শাহ। দিল্লির সম্রাট, অনেক জায়গায় দ্বিতীয় বাহাদুর শাহ লেখা থাকে, আবার কোনো জায়গায় বাহাদুর শাহ জাফর লেখা থাকে। দ্বিতীয় বাহাদুর শাহ হলেও কিন্তু সেটা ঠিক। অনেকে মনে রাখে কি, দ্বিতীয় দিয়ে মনে রাখলাম, দ্বিতীয় দেখলেই আমি ওটা লিখে দেবো, সেই নামটা লিখে দেবো না। দেখো এখানে দ্বিতীয় শাহ আলম দিয়েছে, দ্বিতীয় আলমগীর দিয়েছে। ঠিক আছে, এইভাবে কিন্তু কনফিউজড করা হয়। যে দ্বিতীয় বলে মনে রাখলেই শুধু হবে না, এখানে দ্বিতীয় কথাটা দেয়নি, লিখলো বাহাদুর শাহ উইথ জাফর। জাফর হচ্ছে তার ছদ্মনাম, যে নামে তিনি কিন্তু উর্দু গজল লিখতেন। ঠিক আছে, উর্দু গজল, শের ও শায়রি যেরকম হয় সেগুলো তিনি লিখতেন। এবং প্রত্যেকেই যেটা জানলে এতক্ষণ পড়ার মাধ্যমে, যে 82 বছর বয়সে তিনি এটাকে নেতৃত্ব দিচ্ছেন এই বিদ্রোহকে। তো সেক্ষেত্রে মানে খুবই বিয়োগান্তক যে এই এতটা বয়সে এসে তাকে এইরকম বড়সড় একটা বিদ্রোহতে হেরে যেতে হলো। এবং এর ফলস্বরূপ যেটা হয়েছিল সেটা হচ্ছে ওনাকে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়েছিল। এবং সেখানে বসেও তিনি যখন লিখছেন তখন তিনি খুব দুঃখ করে লিখেছেন যে আমি হচ্ছি এমন একজন হতভাগ্য যার কিনা বাবা মার কবরের পাশে কবরের জায়গাটুকু মেলেনি। ঠিক আছে, এবং আরেকটা খুব কি বলবো দুঃখজনক বিষয়, সেটা হচ্ছে কি, যখন এই মহাবিদ্রোহ হয়ে গেল তারপরে যখন দিল্লির লালকেল্লায় মহাবিদ্রোহের যখন বিচার হচ্ছে,
তখন এই 82 বছর বয়স্ক ভদ্রলোকটিকে দাঁড় করিয়ে রাখা হলো, দীর্ঘ সময় ধরে দাঁড় করিয়ে রাখা হলো, একটা বসার জায়গা পর্যন্ত দেওয়া হয়নি। ঠিক আছে, তো তখন লালকেল্লায় এটার বিচার হচ্ছে এবং তারপরে গিয়ে কি সিদ্ধান্ত হলো যে না, দিল্লির সম্রাট বলে আর কেউ নেই এবং দিল্লির সম্রাটকে নির্বাসন দিয়ে দাও। কেমন, তো সবটা মিলিয়ে তার জন্য এটা একটা অত্যন্ত কি বলবো, দুঃখজনক তো অবশ্যই, এবং সেটা প্রত্যেক ভারতীয়র কাছেই যখন আমরা বইয়ের পাতায় পড়ি অবশ্যই কষ্ট হয়। আচ্ছা, এবার চলে আসি নেক্সট কয়েকটা বিষয়। সেটা হচ্ছে যে আমাদের এই কম্পিটিটিভ জিকের যে বিষয়টা, জিকেতে বিভিন্ন সাবজেক্টগুলো আছে এবং তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়টাকে আমাদেরকে পড়তে হয় খুব মন দিয়ে। তোমরা যদি ডেইলি, উইকলি এবং মান্থলি যদি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে চাও তাহলে কিন্তু অবশ্যই blog.bssci.in এখানে তোমরা ভিজিট করো। এছাড়াও কম্পিটিটিভ এক্সাম আর টিচিং এক্সামের জন্য অনেক রকমের খুঁটিনাটি তথ্য, ঠিক আছে, চাকরির যেহেতু এখন সংকোচনের একটা সময়, মানে চাকরি খুব বেশি অপশন নেই, তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে খোঁজ রাখার অলওয়েজ চেষ্টা করি যে কখন কোন সময় কোন ফর্মটা বেরোচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা খুব নির্ভরযোগ্য খবর এই ব্লগ থেকে পেয়ে যাবে, blog.bscci.in। সেই কারণে প্রত্যেকে এখানে ভিজিট করো, বিভিন্ন তথ্য তোমরা এখান থেকে কিন্তু অবশ্যই জানতে পারবে, যেটা তোমাদের ভীষণভাবে কাজে লাগবে। আচ্ছা, আমি এতক্ষণ যে ক্লাসটা নিলাম সেই ক্লাসের যে পিডিএফটা তোমরা দেখছিলে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো পিডিএফটা কিন্তু ইটসেলফ ভীষণ তথ্যবহুল। এবং এই যে ক্লাসটা শোনা হলো, শোনার পরে তোমরা যারা পিডিএফটা দেখে বিষয়টা একবার চোখ বুলিয়ে নেবে তাদের কিন্তু প্রচুর প্রচুর বিষয় কিন্তু সারা জীবনের জন্য মনে থাকবে, এটা আমার বিশ্বাস। এবং অবশ্যই তার সাথে বেশ কিছু কোশ্চেনও আমি দিয়ে দিয়েছি। তো এই পিডিএফটা তোমরা পাবে কোথায়? এই পিডিএফটা পাওয়ার জন্য তোমরা অবশ্যই এই অ্যাপ আমাদের যেটা রয়েছে সেই অ্যাপটাকে ডাউনলোড করবে। অ্যাপটার নাম হচ্ছে বিএসএসসিআই কম্পিটিটিভ অ্যাপ। ঠিক আছে, এখানে তোমরা এই পিডিএফটা ফ্রিতে পাবে এবং আমাদের যে ম্যাগাজিন আছে সেটাও এখানে পেয়ে যাবে। প্রত্যেক মাসে যে ম্যাগাজিন বেরোয় সেটা তোমরা ফ্রিতে পাবে। তার জন্য অবশ্যই এই অ্যাপটাকে তোমরা কিন্তু ডাউনলোড করো। এবং বিভিন্ন টাইমের বিভিন্ন ফ্রি ব্যাচ বিএসসিসিআই তে চলে, বিএসসিসিআই কম্পিটিটিভে চলে, সেগুলোর খোঁজও কিন্তু তোমরা এখান থেকেই পাবে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে যে নিজের প্রস্তুতি ক্ষেত্রে বিভিন্ন বিষয় সম্পর্কে নলেজ ভীষণ গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে সেলফ স্টাডি এবং অন্যান্য যে সমস্ত বিষয় সবই আমরা অবশ্যই করব। তার সাথে তোমরা মনে রাখবে যে নিজেদের পড়ার সাথে সাথে আউট নলেজকে অলওয়েজ স্ট্রং রাখতে আমরা কিন্তু অলওয়েজ কি করি, মিডিয়ার সাহায্য নিই। বিভিন্ন রকমের গুগল থেকে বলো, যেখান থেকে হোক বলো, আমরা চেষ্টা করি তথ্য নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে তোমরা আমাদের এই বিএসসিসিআই এর যে অ্যাপ আছে সেটাকে তোমরা ভালোবাসো, সেটাকে আমাদের এই ক্লাসগুলোকে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে, যাতে করে নিজেদের পড়ার সাথে সাথে তোমরা কিন্তু সুন্দর সুন্দর ক্লাস দেখতে পারবে এবং তাতে করে কি হবে, তোমাদের কিন্তু পুরো বিষয়টা ব্রাশ আপ হয়ে যাবে। অলওয়েজ থ্যাংক ইউ।